বর্তমান সরকারের যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের ভিতরে আমরা এই ধরনের কোনো নীতি বা এই ধরনের কোনো পরিকল্পনা মাননীয় স্পিকার আমরা পাইনি, যেটা দেশে কর্মসংস্থান তৈরি করতে পারবে। আমাদের আজকের যে পোশাক শিল্প, সেটা জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হলো। আশা করি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর রেখে যাওয়া সময়টা আমার সাথে যুক্ত করে দিবেন। মাননীয় স্পিকার, বাজেট বক্তব্য আমি প্রথমত মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে একটা ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে এই সরকার অনেকের অনেক চাহিদা, অর্থনৈতিক সংকট এর মধ্য দিয়ে যে কোনো অর্থমন্ত্রীর প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। একটা বাজেট পেশ করা আসলেই অনেক দুরূহ কাজ, দুঃসাধ্য কাজ, এবং মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যটা অত্যন্ত সুলিখিত হয়েছে। 234 পৃষ্ঠার বক্তব্য, সেটার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি প্রথমত ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, প্রশংসা দিয়ে শুরু করলাম। মাননীয় স্পিকার, বাজেট নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে যেই মোটা দাগে যে সমালোচনাগুলো, সেগুলা ইতিমধ্যে চলে এসেছে, সেখানে আমার নতুন করে আসলে যুক্ত করার কিছু নাই। আমরা বলেছি এই বাজেটটা ঘাটতি বাজেট। আমরা বলেছি যে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এটি অবাস্তব। সরকার দলের পক্ষ থেকে তারা বলেছেন তারা স্বপ্নবিলাসী, তারা অসম্ভবকে সম্ভব করতে চায়। যেভাবে তারা নির্বাচনে জয়লাভ করেছেন, একইভাবে তারা এই বাজেটকেও বাস্তবায়ন করতে চান তারা। তো মাননীয় স্পিকার, নির্বাচনের বিতর্কে আমি যাব না, সেটা অন্যদিকে চলে যাবে, নিশ্চয়ই একদিন সত্য প্রকাশিত হবে। মাননীয় স্পিকার, বাজেট অর্থনীতির সাথে সম্পর্কিত। রাষ্ট্র যেমন কোনো আবেগের বিষয় না, অর্থনীতিও কোনো আবেগের বিষয় না। আমরা বললাম, আমরা চাইলাম, আমরা বাস্তবায়ন করে ফেলবো সবাই মিলে, আর আমরা করে ফেলবো, এটা সম্ভব নয়। একটি বাজেট বা অর্থনীতির পরিবর্তনের জন্য উৎপাদন, বন্টন, ভোগ, বিনিয়োগ সব কিছুর একটি সুষম পরিকল্পনা প্রয়োজন। সেই পরিকল্পনা আমরা এই বাজেট বক্তব্যে মাননীয় স্পিকার পাইনি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। মাননীয় স্পিকার, বাজেটের যাওয়ার আগে আমি যদি একটু অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলি। 1971 সাল বাংলাদেশের ছাত্র, তরুণ, কৃষক সবাই একটি জনযুদ্ধের মাধ্যমে এই ভূখণ্ডকে স্বাধীন করল, লক্ষ্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু দুঃখের বিষয়, 1971 সালের পরে আমরা দেখলাম কলকারখানা সব কিছু জাতীয়করণ করে রক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হলো। আওয়ামী লীগের নেতাকর্মীরা সব কিছু দলীয়করণ করলো, ভোগ দখল করলো। ফলশ্রুতিতে দুর্ভিক্ষ আসলো, হাজার হাজার মানুষ মারা গেল, আমাদের অর্থনীতি আরও ভঙ্গুর পরিস্থিতিতে আসলো। পরবর্তীতে বাকশাল হলো, বাকশালের পতন ঘটলো এবং ঘটনা পরিক্রমায় মেজর জিয়াউর রহমান বাংলাদেশের শাসক হলেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে যেই নীতিটি নিয়েছিল, মাঝারি, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশ, জিয়াউর রহমান সঠিকভাবে অনুধাবন করেছিলেন বাংলাদেশের সেই সময়ের অর্থনৈতিক সংকট হচ্ছে কর্মসংস্থান। ফলে তিনি মুক্তবাজার অর্থনীতিকে প্রমোট করলেন এবং আমাদের আজকের যে পোশাক শিল্প, সেটা জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হলো। আমরা 1978 সালে জিয়াউর রহমান নুরুল কাদেরের দেশ গার্মেন্টসকে প্রমোট করলেন, সহায়তা করলেন দেশ গার্মেন্টস প্রতিষ্ঠায়। সাউথ কোরিয়ার দাইইউ নামক একটি কোম্পানির সাথে চুক্তি করে এদেশের উদ্যোক্তাদের, পোশাক শিল্পের উদ্যোক্তাদের প্রশিক্ষিত করলেন এবং এর মাধ্যমে কয়েকশো শিল্প কারখানা তৈরি হলো, মাঝারি শিল্পের বিকাশ হলো এবং দেশে কর্মসংস্থান তৈরি হলো। মাননীয় স্পিকার, আমাদের দেশের বর্তমান যে সংকট, কর্মসংস্থানের সংকট, আমাদেরকে জিয়াউর রহমানের মতো এই ধরনের একটা নীতি বা পরিকল্পনা অনুসরণ করা প্রয়োজন ছিল মাননীয় স্পিকার। কিন্তু আফসোস, বর্তমান সরকারের যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের ভিতরে আমরা এই ধরনের কোনো নীতি বা এই ধরনের কোনো পরিকল্পনা মাননীয় স্পিকার আমরা পাইনি, যেটা দেশে কর্মসংস্থান তৈরি করতে পারবে।